জামাতে ইসলামীর কথা বলা হচ্ছে, তারা একই সাথে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং তারা আজকে আবার পিআর পদ্ধতির দাবিতে জেলা উপজেলা পর্যায়ে তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং তাদের সমমনা দলগুলোর সাথে তাদের এই অবস্থান বা তাদের এই কার্যক্রমকে আপনি কীভাবে দেখছেন? না দেখুন, মানে এটা একটা কি বলবো যে আমাদের জন্য দুর্ভাগ্যই বলতে হবে যে আমরা এই দলটি নিয়ে আলোচনা করছি। কারণ কিছুক্ষণ আগে হাবিবুর রহমান হাবিব খুবই মানে কি বলবো যে ঠান্ডা ভাষায় ঠান্ডা মাথায় কতগুলো কথা তাদের সম্পর্কে বলেছে এবং উনি যেটা কনক্লুড করেছেন এটা কারেক্টলি যে তারা তো একটা অপশক্তি এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যুদ্ধ অপরাধী শক্তি এবং এখনও তারা বাংলাদেশে এবং মুক্তিযুদ্ধটাকে যে যত কথা বলুক না কেন তারা স্বীকার করে না, কিন্তু এটাই বাস্তবতা। এখন সেটা আলোচনা তাদের হচ্ছে। আমি জিনিসটাকে এর আগে বলেছিলাম জেনারেল ফর্মে যে নির্বাচনকে সামনে রেখে যে কেউ তার দাবি করতে পারে। দাবিটা যদি এইটা থাকে যে আমরা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করব, তাহলে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যে আমি ক্ষমতায় যাব, পার্লামেন্টের মধ্য দিয়ে আমি জাতীয় সংসদে আনুপাতিক পদ্ধতি পিআর বাস্তবায়ন করব, তাহলে সেটা নিয়ে যে কেউ করতে পারে, আমি আমার মতো করতে পারি। ক্লিয়ার? আমি প্রেসিডেন্ট সিস্টেম চাইতে পারি, দ্বিকক্ষ চাইতে পারি, আরও কত চাইতে পারি, জনগণ ঠিক করবে। কিন্তু প্রশ্ন যেখানে আমি আজকে দেখলাম যে নতুন এই যে দলটির কথা বলছেন এনসিপি, তার প্রধান, যদিও এখন এগুলো তো অনলাইনে দেখে সত্য মিথ্যা বোঝা কঠিন, তবে আমার ধারণাটা তো মিথ্যা না। উনি একটা কথা বলেছেন নাইট সাহেব যে পিআর নিয়ে জামাত ইসলাম যখন আলোচনা শুরু করলো এবং তারপরে এখন তার যা ভূমিকা তাতে নাকি তাদের সাথে প্রতারণা করেছে। এখন আমি জানি না যে বোধহয় এটা ভেবেছিল কি না জানি না। আমি কথাটা যেহেতু আপনি ওই পয়েন্ট বললেন বলে একটু ছোট ব্যাখ্যা দেই। যেমন আপনারা হয়তো অনেকে জানেন 90 দশক থেকে আমরা বামপন্থীরা বিশেষ করে স্থানীয় সরকার পরিষদকে শক্তিশালী করতে হবে, পার্লামেন্টে হবে আইন প্রণয়নকারী সংস্থা। তাহলে সেই জন্য আমরা পিআর সিস্টেম ভাবার পক্ষে এবং আমরা বলেছিলাম এটা হুট করে হয়তো একদিনে হবে না, এটা কিন্তু জড়িত, আবার রিপিট করছে, স্থানীয় সরকারের সাথে ওইটাকে অগ্রগতি করার সাথে এটা আইন প্রণয়নকারী সংস্থা, একবারে না হোক 50-50 করতে পারি। এই আলোচনা আমাদের কিন্তু ছিল, আছেও, নাই তা না, কিন্তু আমরা এই মুহূর্তে এটাকে অপ্রয়োজনীয় আলোচনা মনে করছি। তা আমি যেমন এইটাকে, যেহেতু আমরা অনেক আগে কথা বলি, আমাদের লিটারেচার আছে যে নতুন দল এবং অনেকে আমাদের কিন্তু আগে ফোন করছিল যে আসেন এবার এটা নিয়ে আপনারা আন্দোলন করেন, আপনারা তো পাইনি, আর এটা আমরা করি এবং এইবারের নির্বাচনে এটা বাস্তবায়ন করতে পারি কিনা। আমরা সাফ বলে দিয়েছি যে দেখো এইবারের নির্বাচনে বাস্তবায়নের কোনো সুযোগ নাই, কারণ আমার তো এটা তো সংবিধান পরিবর্তন করতে হবে, তা সংবিধান পরিবর্তন করার ক্ষমতা তো আমাদের নাই, সুতরাং এইবার এটা চলবে না, আমরা এটা করছি না। এখন জানি না ওই যে এনসিপির কথা অনুযায়ী যে তারা এরকম বরঞ্চ তাদের সাথে যুক্ত ছিল কি না যে আসো এটা নিয়ে আন্দোলন করে একটা কিছু করব, কিন্তু যখন দেখলো এটা করলো না, আবার এখানে সই করলো, নতুন কিছু করছে, যার জন্য তারাই প্রতারণার কথা বলছে। এবং এই দলটির আপনি যদি রাজনৈতিক ইতিহাস দেখেন তাহলে, কারণ আমি আসলে খুব আলোচনায় খুব ইন্টারেস্টেড না এই দলটা সম্পর্কে, কিন্তু আপনি সেই পাকিস্তান আমল, তার আগের আমল থেকে যদি দেখেন, নিজের সুবিধাবাদী অবস্থান বজায় রেখেই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করে এবং কি বলবো যে এইটা তার কাছে হয়তো নৈতিক, আমার বিবেচনায় একটা অনৈতিক সুবিধা ভোগ করাটাই একটা প্রধান হয়। আপনি দেখেন নাই 28 অক্টোবর সেই বিখ্যাত, এই সরকার পতনের আগে 2023-এ বিএনপি এখানে করতে পারলো না, এখানে হত্যাকাণ্ড সংগঠিত হলো, কিন্তু তারা ঠিকই করতে পারে, তারা আরামে করে সুর করে চলে গেল। বিগত সময়গুলোতে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের কথা বলা হয়, শুধু তাদের সাথে না, ওই দলের মধ্যে থেকে তারা করেছে, ওই যে দলের মধ্যে থেকে যারা করেছে, আজকে এসে তারা যতই নৈতিকতার কথা বলুক না কেন, তাদের তো পানিশড হওয়া উচিত ওই দলের একজন হিসাবে। কারণ আপনি ছাত্রলীগকে যদি পানিশমেন্টের আওতায় আনেন তাহলে ওই দলের সাথে যুক্ত ছিল। এখন আমি গোপনে ছিলাম বলেই কি পার পাওয়া উচিত না। তাহলে তারা হয়তো তাদের এই বিবেচনাটা করছে, জাস্ট এই কি বলবো যে আমাদের যে নির্বাচনী পথে যাত্রার একটা নতুন করে সংকট তৈরি করার জন্য এটা করছে বলে অনেকেই মনে করে। কিন্তু আমি এইখানে কনক্লুশনের জায়গায় এটা আসতে চাই, এখন কিন্তু এই বলটা পুরোপুরি সরকারের কোর্টে, সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে নির্বাচনের পক্ষে। আর নির্বাচন কমিশনকে নির্বাচনের পথে তারা গতকালও ঘোষণা করেছে যে তারা শিডিউল ঘোষণা করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে, সেটা নিয়ে আমরা দ্বিমত করছি না এই কারণে, কারণ বাংলাদেশের নির্বাচনে অতীত দিনের অভিজ্ঞতা হচ্ছে 45-60 দিনের মধ্যে ঘোষণা করে। কিন্তু নির্বাচন কমিশনকে আমি আহ্বান জানাবো যে অলরেডি তারা দেরি করে ফেলেছে। কারণ ওই যে আমরা ভালো নির্বাচনের কথা দেখেন সবাই একমত হলাম, আমি আপনি সবাই রাস্তার লোক একমত, তা ভালো নির্বাচন করতে গেলে আমাদের আরপিওতে কতগুলো সংশোধনী আনতে হবে
এবং সেটা তো খালি ওনারা আনলে হবে না, আমাদের সাথে আলাপ আলোচনা, মানে রাজনৈতিক দল সহ অন্যদের সাথে আলাপ আলোচনা করতে হবে। ধরুন ভোটে কারা দাঁড়াতে পারবে, আজকে ক্ষমতায় আছে, কালকে কি সেই ভোটে দাঁড়াতে পারবে? আমরা কিন্তু অনেক আগে ঠিক করেছিলাম যে একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ন্যূনতম 3 বছরের না থাকলে তাকে দাঁড়াইতে দেওয়া উচিত না। স্বতন্ত্র দাঁড়াইতে পারে, অন্য আলোচনা। টাকা, তার ব্যবহার কিভাবে হবে, মানে আমি উদাহরণ দিলাম এই রকমের জায়গায়। তারপরে ভোটের আরও প্রচার প্রপাগান্ডার দ্বারা কি হবে, টাকার খেলাটা কিভাবে বন্ধ করা যাবে, কোনোভাবেই যাতে ম্যানিপুলেশন না করা যায়, তাহলে এটা কী করা যাবে। এবং আপনি দেখেন ভয়ের রাজত্ব কিন্তু কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার আমলে ছিল, আর এখন মবের রাজত্ব বাদ কিন্তু হয়ে যায়নি। ভয়ের রাজত্ব একটা ভিন্নভাবে চলছে, এটা কে না জানে, সবাই জানে, সংবাদকর্মী সহ সব জায়গায়। তাহলে এই ধারা যদি থাকে তাহলে তো আপনি ভোটের কাছে যেয়ে সংকটে পড়ে যাবেন। আমাদের একজন সিনিয়র উপদেষ্টা গতকালই সম্ভবত পত্রিকায় দেখলাম, তিনি প্রশাসন সম্পর্কে ভয়াবহ কথা বললেন যে ওনারা জানেন না আমাদের সচিব বা সচিবালয় এমন এমন নির্দেশ তৈরি করে এবং কিভাবে কথা বলতে হবে সেটা তৈরি করে দেয়। তাহলে এই জায়গায় দায়িত্ব তো নির্বাচনের সময় চলে আসবে নির্বাচন কমিশনের হাতে। সুতরাং নির্বাচন কমিশন তারা কিভাবে ক্ষিপ্রতার সাথে, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে এই কাজগুলো করতে পারে, সেই জায়গায় তার করণীয় নির্ধারণের জায়গায় চলে আসতে হবে। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের থাকবে, এইটাকে আমার বিবেচনায় আমাদের প্রধান বিবেচনা না করে আমাদের নির্বাচনী কি বলে যে দৃশ্যমান করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকেই প্রধান দায়িত্ব পালন এবং সেই সব পদক্ষেপ দিয়েই জনমনে আস্থা তৈরি হবে। আপনি হয়তো এই কথাটি বলতে চাচ্ছেন। তারপরও আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, যদিও আপনার আগ্রহের জায়গা, আপনি বলেছেন যে আপনি অনাগ্রহী, তারপর ছোট্ট করে জনাব হাবিব যেটি বলেছিলেন যে আসলে এই দলটা জামাত ইসলামের কথা যদি আমি বলি স্পষ্ট করে, যে দলটির কথা আমরা বলছি, আমরা মনে করেছিলাম যে তার যতটা আওয়াজ ততটা জনসমর্থন নেই, কিন্তু বিশ্ববিদ্যালয় তো গুলো অন্য কথা বলছে। আসলে এটার কারণটা আপনি যদি ছোট্ট করে বলেন। আমি একেবারেই বলি, আমার বিবেচনায় জনসমর্থন বলতে যেটা বোঝায়, আমার বিবেচনায় এখনও নাই। মানে আমি তো মেজরিটিকেই জনসমর্থন বলতে এখনও নাই, আমি দৃঢ়তার সাথে বলছি। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে প্রচার মাধ্যমের কারণে। আমি প্রচার মাধ্যম মানে আমি গণভাবে বলছি না। দেখেন, একটা ভুল প্রচার তারা করতে পারছে অন্য জায়গায়, যে আচ্ছা অনেক দলকে দেখছি, আওয়ামী লীগকে দেখছি, বিএনপিকে দেখছি, জাতীয় পার্টি, এবার একটু জামাত ইসলামকে দেখি। এবং তারা এই যে ইউনিভার্সিটিগুলো অন্য জায়গায় রাজনীতি বন্ধ ছিল, কিন্তু তাদের মসজিদে এবং অন্য জায়গায় তো রাজনীতি বন্ধ ছিল না। তাদের অজস্র টাকা আছে, তথাকথিত সমাজ কল্যাণমূলক কাজ, ছাত্রকে দেওয়া কাজ, তথাকথিত ওয়েল বিহেভিয়ারের কাজ, এই কাজগুলো কিন্তু তারা করতে পেরেছে এবং অন্য জায়গায় করছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, তারা এই কাজগুলো করলেও আলটিমেটলি ওই যে বললাম, মানুষের মধ্যে যেটা প্রচার করছে, ক্ষমতায় তারা ছিল না, কিন্তু মানুষ হয়তো ভুলে গেছে 1971 সালে আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করলাম, ওই সময় তারা মন্ত্রী ছিল না? মন্ত্রী ছিল। তারা এ জায়গার রালবদর তৈরি করেছে না? এমনকি বিএনপির সাথে মিলিয়ে যখন তারা ক্ষমতায় ছিল, তাদেরও তো মন্ত্রিত্ব ছিল। আদমজি জুট মিল বন্ধ করা সহ, আপনি ওই যে 10 ট্রাক অস্ত্রের কথা থাকে, তখন দায়িত্ব কারা ছিল? তারাই তো ছিল। তা মানুষ কিন্তু এটা জানে না। আমার ধারণা, যদি মানুষের কাছে তাদের প্রকৃত তথ্যপাত্য পরিষ্কার করে বলা যায়, তোলা যায়, নতুন প্রজন্মকে জানানো যায়, তাহলে দেখবেন তারা এখন যে মুখোশের আড়ালে যে ভদ্রলোকী অবস্থানটা নিয়েছে, মানুষ কিন্তু বুঝবে। যাদেরকে তো দেখেছি, আর দেখার দরকার নাই।